শান্ত হৃদয় মুস্তাফিজ নেই, ওয়ানডে সিরিজের ধবল ধোলাইয়ের পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি-20তে বাংলাদেশ কেমন করবে সেটা নিয়ে বড় একটা প্রশ্ন ছিল। তবে সেন্ট ভিনসেন্টে সব প্রশ্নের জবাব দিয়েছে বাংলাদেশ খুব ভালো মতোই। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ এরই মধ্যে। বোলারদেরকে সবার আগে কৃতিত্ব দিতে হবে, তবে দুজনের কথা আলাদা করে বলতে হয়। শামীম হোসেনের অসাধারণ 2টি ক্যামিও এবং লিটন দাসের অধিনায়কত্ব, এবং কিভাবে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে বাংলাদেশ হারালো সেটাই আজকে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আসাদুজ্জামান লিটন। সবাইকে স্বাগতম প্যাভিলিয়নের এই পোস্ট ম্যাচ রিভিউতে। যেটা বলছিলাম, এই ম্যাচটা বাংলাদেশের জন্য বড় একটা পরীক্ষা ছিল। প্রথম ম্যাচে জয়ের পর চাপটা অনেক বেশি ছিল স্বাগতিক দলের ওপর, তারা সেটা থেকে বের হতে পারেনি। বাংলাদেশ আরও একবার আমরা দেখেছি কম রানের পুঁজি নিয়েই দারুণ বোলিং, বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি এবং বেশ ভালো ফিল্ডিং করে জয়টা ছিনিয়ে নিয়ে এসেছে, যেটা অনেকের জন্য একটা বড়, এটা আসলে অভাবনীয় একটা ব্যাপার ছিল। ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে আমরা 2018 সালে দেখেছি, টি-20 সিরিজে হারিয়েছিলাম। তবে এবারে জয়টা অনেক কারণে ডিফারেন্ট। বাংলাদেশের এই বছর টি-20 পারফরমেন্স খুব একটা ভালো নাই। আমরা বিশ্বকাপে দেখেছি ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশ বিশ্বকাপ খেলে গিয়েছে, এরপর এই সিরিজে তো নিয়মিত অনেকেই নেই। সব কিছু মিলে আমরা যদি প্রথমে একটু শামীম হোসেনকে দিয়ে আসি, তাহলে শামীম আগে যে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল বিশ্বকাপে যে দলটা খেললো সেখানে কিন্তু সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ খারাপ করেনি। আমরা দেখেছি যে নেদারল্যান্ডস এবং নেপালকে হারানোর পর আফগানিস্তানের সঙ্গে হেরে গেছে, সেই দলে শামীম ছিলেন না। শামীমকে আজকে বারবার সেটা নিয়ে প্রশ্ন করা হচ্ছিল ম্যাচে শেষে। তিনি বারবার বলছিলেন আগে যা হয়েছে সেটা নিয়ে তিনি আর ভাবতে চান না। তিনি ওয়েস্ট ইন্ডিজের আগের দলের এবং আজকের এই বাংলাদেশের দলের সবচেয়ে বড় ব্যবধান নিঃসন্দেহে, কারণ তার 2টি ইনিংসই আসলে ম্যাচের পার্থক্যটা গড়ে দিয়েছে। আমরা যদি প্রথম ম্যাচটা দেখি তাহলে দেখতে পাবো তিনি 13 বলে 27 রানের একটি ইনিংস খেলেছেন এবং আজকে 17 বলে 35 রানের। সব কিছু মিলে এই দুটো ইনিংস এমন একটা সময় ছিল যখন ম্যাচের সময়টা খুব ক্রুশাল ছিল, শেষ দিকে দ্রুত রান তোলার দরকার ছিল। এই কাজটা তিনি খুব ভালো করেছেন। তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ম্যাচ শেষে, তিনি বলেছেন তার রোলটা ফিক্সড করা ছিল ফিনিশার রোলে, সেটা তিনি জানতেন এবং সেই কাজটা তিনি করতে পেরে খুবই খুশি। লিটন, আপনার কাছে আসছি। শামীমের আমরা পারফরমেন্সের কথা বলছিলাম 2 ম্যাচে। তাকে গত বছর আমরা দেখেছি তিনি ওয়ানডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 খেলার পরে তিনি বাদ পড়ে যান, কিন্তু তার স্ট্যাট কি বাদ পড়ার মতো এতটা খারাপ ছিল, বা এই 2 ম্যাচে বা ওভারঅল টি-20তে তার স্ট্যাটগুলো আসলে কেমন? এখানে যদি আমরা শামীমের ক্যারিয়ারের শুরুটা বলি, তার অভিষেকটা হয়েছিল দুর্দান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই তিনি খেলেন 15 বলে 29 রানের দুর্দান্ত এক ইনিংস। পরের ম্যাচে খেলেন 31 রানের ইনিংস, অর্থাৎ শুরুটা ছিল ফিনিশার হিসেবে দারুণ। তবে এরপর তিনি যেন হঠাৎ কোথায় হারিয়ে যান। পরের 4টি ইনিংসে তিনি মাত্র 12 রান করেন। এরপর গত বছরের যে কথাটা বলেন আপনি, গত বছর 5টি ইনিংস খেলেছেন 130 রান। আমরা দেখেছি তার এভারেজও কিন্তু বেশ ভালো এবং স্ট্রাইক রেট যেটা 120। বাংলাদেশের পার্সপেক্টিভে এটাকে আসলে খুব খারাপ বলার উপায় নেই, যথেষ্ট ভালো। আমাদের টপ অর্ডারের অনেক ব্যাটারের চাইতেও এটা ভালো, বেশ ভালো। কাজে তিনি আসলে কি কারণে বাদ পড়েছেন এটা আসলে একটা ধাঁধার বিষয়। এটা একটা ধাঁধার বিষয়। এবং আমার কাছে মনে হয় যেটা বলছিলেন তার স্ট্যাটগুলো, এবং এই দুটো ম্যাচে যদি স্ট্যাট দেখেন 200 স্ট্রাইক রেটে তিনি 2টি ম্যাচে ব্যাট করেছেন। আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখুন, তিনি আজকে নেমেছেন 8 নম্বরে। আমরা প্রথম ম্যাচে তাকে দেখেছি আরেকটু আগে নামতে, আজকে তিনি রিশাদ, ইনফ্যাক্ট শেখ মেহেদী দুজনের পরেই নেমেছেন এবং এমন একটা সময় নেমেছেন যখন 72 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। খানিক পরে জাকের আলী আউট হয়ে 89 রানে 7 উইকেট পড়েছে এবং বাংলাদেশের জন্য ওখান থেকে 100, 110, 120 পর্যন্ত যাওয়াটাও বেশ কঠিন ছিল। সেটা তিনি 129 পর্যন্ত অলমোস্ট নিয়ে গেছেন তানজিম হাসান সাকিবকে সঙ্গী করে। এবং তিনি যখন নেমেছেন তখন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে টি-20তে আমরা দেখেছি ওবেদ ম্যাককয়ের বিপক্ষে তার বেশ ভালো একটা রেকর্ড, এবং তাকে ম্যাককয়কে তিনি 6 মেরেছেন। এই ম্যাচেও দেখেছি আজকে আমরা ম্যাককয়কে 2টি 6 মারতে, এবং এই ব্যাপারটি সম্ভবত আমার মনে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আগে থেকে কিছুটা অনুধাবন করতে পেরেছিল বিধায় তাকে হয়তো একটু, আমার ধারণা, একটু পরে নামানো হয়েছে। আরেকটি ব্যাপার হতে পারে রিশাদ হোসেনকে আগে নামানোর জন্য, সেটা হতে পারে। কিন্তু যাই হোক না কেন, তিনি এই ম্যাচ অ্যাপটা খুব ভালো মতো কাজে লাগিয়েছেন এবং সবকিছু মিলে তিনি যেভাবে বলগুলো হিট করেছেন, তার আমরা সবাই জানি তার অফসাইডে কিছুটা ল্যাকিংস হয়তো আছে, যেটা আসলে আগেও দেখা গেছে। লেগ সাইডে তিনি বেশ স্ট্রং এবং সাফল করে বা তিনি স্লক সুইপ করে যেটা মারতে চান একটু আনঅর্থোডক্স ভঙ্গিমে, সেটা তিনি এই 2 ম্যাচে করতে পেরেছেন। তবে তার ফিটনেস নিয়ে তিনি বেশ ভালো কাজ করছেন, সেটা তিনি বলেছেন। এবং ওভারঅল যদি আমরা বলি, শামীম হোসেনকে 7 বা 8 নম্বরে বাংলাদেশ দলে এই মুহূর্তে টি-20 সেটআপে সবচেয়ে বেশি করে দরকার, কারণ লাস্টের দিকে রান তোলার যে ব্যাপারটা সেটা বাংলাদেশ আসলে ভুলে যাচ্ছিল। আমরা আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপে এই সেন্ট ভিনসেন্টের কথাই মনে করতে পারি, যেখানে বাংলাদেশ মাত্র 115টি রানও চেস করতে পারেনি লাস্টের দিকের একের পর এক উইকেট হারিয়ে
ফেলায়। সো এরকম একজন প্লেয়ারকে যিনি কিনা লাস্টের দিকে নেমে খুব দ্রুত রান তুলতে পারবেন, সেটা যে টেকনিকই হোক না কেন, তাকে আসলে কিছুটা মানে ব্যাক করা দরকার বাংলাদেশ দলের। এবং এই টি-20 সেট আপে, আমাদের সামনে যদিও টি-20 বড় টুর্নামেন্ট নেই, কিন্তু এই টি-20 সেট আপে শামীম হোসেনের মতো একজন প্লেয়ারকে, যেটা হয়তো একসময় মাহমুদুল্লাহ কিছুটা কাজ করতেন, আমরা একসময় দেখেছি দীর্ঘদিন ধরে, কিন্তু এই জায়গাতে আসলে তার মতো একজন প্লেয়ারকে হয়তো খুব করে দরকার, এটা আমরা বুঝে গিয়েছি এই ম্যাচে। এখানে আমি একটু যোগ করতে চাই, শামীমের যে ব্যাটিং এর ধরন, এটাকে কিন্তু প্রথাগত ব্যাটিং ধরা হয় না। তিনি সাধারণত যেভাবে স্ট্যান্স নেন বা যে শটগুলো খেলেন, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে ক্রিকেটের যে ব্যাকরণ সেগুলো মেনে হয় না। তবে প্রতিটি ব্যাটার নিজের ভঙ্গিমায় খেলে এবং তারা সেটাতেই সবচেয়ে ভালো। যেরকম আমরা সম্মুখে উদাহরণ হিসেবে বলতে পারি, তিনি হাতুড়ি সিং এর সময়ে তাকে ফুল ফ্রি একটা রোল দেওয়া হয়েছিল, সেটাতে তিনি এক্সিকিউট করতে পেরেছেন খুব ভালো এবং হাতুড়ি সিং আবার যখন ফিরেছেন, আবার কিন্তু আমরা পুরাতন সম্মুখে দেখতে পেয়েছি। শামীমের ক্ষেত্রে একই বিষয় আমরা বলতে পারি যে উনি যখন নিজের মতো করে খেলতে থাকেন, সেটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ দলের জন্য। দিন শেষে হচ্ছে রানটা হচ্ছে বড় বিষয়, যে রানটা কিভাবে আসছে। তো শামীম যেহেতু রানটা করতে পারছেন তার মতো করে খেলে, আমার মনে হয় এই জিনিসটাই বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে লিটন দাসের অধিনায়কত্ব। আমরা আগে বলে রাখা ভালো, লিটন দাসের আরো একটি ম্যাচ গেছে দুঃস্বপ্নের মতো ব্যাটার হিসেবে। তিনি এই ম্যাচেও ব্যাটসম্যান হিসেবে কিছু করতে পারেননি। প্রথম ম্যাচ তো বটে, এর আগে ওয়ানডে সিরিজ আমরা দেখেছি তিনি 2 অঙ্ক একবারও ছুঁতে পারেননি। ব্যাটসম্যান হিসেবে ভয়ঙ্করভাবে ব্যর্থ, কিন্তু অধিনায়ক হিসেবে তাকে আসলে এই ম্যাচেও পাস মার্ক দিতে হচ্ছে। এই 2 ম্যাচে আমরা যেভাবে তাকে লিমিটেড স্কোর নিয়ে যেভাবে ডিফেন্ড করতে দেখেছি, বোলারদেরকে ইউজ করে, খুবই স্মার্ট। কেমন ছিল লিটনের অধিনায়কত্ব? লিটনকে শুধু পাস মার্ক না, আমি বলবো যে মোটামুটি A+ বা তার চেয়ে বেশি কিছু দেওয়া যেতে পারে অধিনায়কত্বে। অবশ্যই হ্যাঁ, যদি ব্যাটিং এর কথা বলি, হ্যাঁ তিনি ব্যাটিং এ আপ টু দ্য মার্ক না, তবে ক্যাপ্টেন্সির কলে যে বিষয়টা, যেরকম আমরা বলছিলাম যে রিশাদকে আগে ব্যাটিং এ নামানোর কথা অথবা শামীমকে পরে ম্যাচ আপ করানোর যে বিষয়টা, রিশাদ কিন্তু সাধারণত 8 বা 9 খেলে থাকেন, মানে তিনি একদম শেষে খেলবেন। অথচ রিশাদকে এমন একটা সময় নামানো হয় যে 4 উইকেট চলে গেছে, 10টি ওভার মাত্র 45 রান। অর্থাৎ এই সময়টা হয়তো অন্য কেউ মাহিদিকে নামাতো, কিন্তু রিশাদকে নামানোর উদ্দেশ্য একটা যে সে রান অ্যাক্সেলারেট করতে পারে, যদিও এটা কাজে আসেনি, কিন্তু তিনি যদি করতে পারতেন হয়তোবা পরে ব্যাটসম্যানদের দিকে চাপটা কমে যেত। এবং যে ম্যাচ আপের কথাটা বললেন যে শামীমকে পরে নামানো, সেটা হয়তো লিটনের বড় একটা ব্যাপার আছে। এবার যদি বোলিং এর কথা বলি, ফিল্ডিং যেটা, আমাদের রান কিন্তু খুবই কম ছিল। এই অল্প রান যে ডিফেন্ড তিনি করেছেন, শুরুতে যদি বলি বোলার চেঞ্জের কথা, তিনি ব্যাটসম্যান ধরে বোলার এনেছেন। যদি আজকের ম্যাচটা যারা পুরোপুরি দেখেছেন তারা যদি খেয়াল করেন, দেখবেন তাসকিনকে দিয়ে লিটন দাস শুরু করলেন, এরপর মাহিদিকে যথারীতি, তিনি বাংলাদেশের পাওয়ার প্লের অন্যতম সেরা বোলার, কাজে মাহিদিকে একদম কিভাবে বল করতে হবে সেটা আসলে তিনি খুব ভালো মতো বুঝিয়ে দিচ্ছিলেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে নিকোলাস পুরানের উইকেটের কথা। পুরান আসার পর মাহিদিকে আবার বোলিং এ নিয়ে আসলেন লিটন দাস, তিনি মাহিদিকে বলে দিচ্ছিলেন কিভাবে বল করবে, যেরকম অফ স্ট্যাম্পের লাইনে করতে বা অফ স্ট্যাম্প থেকে একটু ভেতরে টার্ন করছিল, তখন আমরা দেখতে পাচ্ছি যাতে হচ্ছে পুরান সেই ফাঁদে কিন্তু পা দিয়েছেন, তার জন্য স্লিপে সম্মুখে নিয়ে আসা হলো এবং সম্মু স্লিপে ক্যাচটা ধরে সেখানে উইকেটটা গিয়েছে। সো লিটনের আরো যদি আমরা আরো কয়েকটা উদাহরণ যদি দেখি, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি একটু বলি, আজকে মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসাটা আমার মতে ভালো একটা কল ছিল। স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলানো হয়েছে মিরাজকে আজকে, এবং আফিফের জায়গায় তিনি নেমে তার যে 26 রান ইনিংসটা হয়তো খুব বেশি স্ট্রাইক রেট ছিল না, কিন্তু ম্যাচের পার্সপেক্টিভে বেশ ইম্পর্টেন্ট একটা ইনিংস ছিল, যেখানে আফিফ খুব একটা ফর্মে নেই আমরা দেখতে পেয়েছি। এবং বোলিংয়ের বারবার কথা বলছেন, যে চেঞ্জগুলো তিনি করেছেন সবগুলো তিনি কাজে এসেছে। পরের দিকে পেসারদেরকে রেখে দেওয়া, শুরুর দিকে মাহাদিকে ব্যাক করা এবং রিশাদকে হচ্ছে মিডল ওভারগুলোতে নেমে স্কুইজ করে ফেলা, সবসময় দেখেছি এই 2 ম্যাচে যখনই তিনি বোলিং চেঞ্জগুলো ঠিকঠাক মতো করেছেন তখনই কিন্তু কাজে লাগেছে। এবং ফিল্ড প্লেসের কথা বারবার বলছিলাম, সৌম্যকে স্লিপে রাখা, একটা স্লিপে তিনি ক্যাচ ধরতে পারেননি পেসারদের বল, এবং রহমান পাওয়েল যখন আসছেন তাকে ওই টার্গেট করে রিশাদকে বা সাকিবকে, তানজিম সাকিবকে হচ্ছে নিয়ে আসা, এরপর হাসান মাহমুদকে এনে আবার তাকেই আউট করা, এই জিনিসগুলো খুব প্ল্যান করে করা হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, অধিনায়কের প্ল্যান সবসময় কাজে আসে না, তবে এই 2 ম্যাচে লিটনের ক্যাপ্টেন্সি খুবই প্রোয়েক্টিভ ছিল এবং তার ফিল্ড প্লেসিং থেকে সবকিছুই ভালো। সমস্যা যেটা, সেটা তিনি ব্যাটে রান পাচ্ছেন না। তিনি যদি আসলে ব্যাটে রান পেতেন তাহলে অন্তত টি-20তে তাকে অধিনায়ক করার কথা খুব ভালো মতোই ভাবতে পারতো স্থায়ীভাবে বিসিবি। এখন আমরা যদি ম্যাচ শেষের দিকে চলে এসেছি আলোচনায়, এই 2 ম্যাচের পর আসলে বোলারদের কথা একটু না বললেই নয়। সব কজন বোলারই তাদের কাজটা একদম দারুণভাবে করেছেন। শাইখ মেহেদীর কথা বলছিলাম, অসাধারণ পারফর্ম করেছেন 2 ম্যাচেই। পাওয়ার প্লেতে তিনি আমার মনে হয় বাংলাদেশের বেস্ট বোলার এখন। এরপর তাসকিন, হাসান মাহমুদ, অথবা আমরা যদি সাকিবের কথা বলি, আর রিশাদের কথা তো আছেই। রিশাদ আমরা দেখেছি 32টি উইকেট হয়ে গেছে এই বছর, বাংলাদেশের হয়ে 1 বছরে টি-20তে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট তার, সেই রেকর্ডটি। তিনি আরেকটি ম্যাচ যদিও বাকি, এবং তাসকিনও তার 4 উইকেট পরে আছেন, দ্বিতীয়তে আছেন। সো 2 জনের মধ্যে
একজন হচ্ছে সেটা হবে, হয়তো রিশাদই হতে যাচ্ছে নিশ্চিতভাবে অলমোস্ট, কারণ পরের ম্যাচে তাসকিনকে আসলে 5 উইকেট পেতে হবে তাকে টপকাতে হলে। সো সবকিছু মিলে বাংলাদেশের জন্য আরেকটি ম্যাচ বাকি, সেই টি-20 ম্যাচ। এরপর সেই ম্যাচ শেষে আমরা পুরো বছরে বাংলাদেশ কেমন টি-20 খেললো সেটার একটা আমরা ওভারঅল একটা সামারি করব। তবে এই 2 ম্যাচের পর বাংলাদেশের পারফরমেন্সে আসলে লিটন এবং অবশ্যই আমরা বলছিলাম যে শামীম হোসেনের সঙ্গে বোলারদেরকে খুব ভালো মতো কৃতিত্ব দিতে হবে যে তারা এই স্বল্প স্কোরিং রান নিয়েও কীভাবে ম্যাচটা বের করে নিয়ে আসলেন। এবং আপনাদের মন্তব্য জানাতে পারেন কেমন লাগলো এই ম্যাচ দুটির বাংলাদেশের। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।